আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশটা আসলে কোথায় যাচ্ছে? এই যে বর্তমান যে পরিস্থিতিগুলো চলছে, এটা দেখে আসলে আপনাদের কি মনে হচ্ছে? এই পরিস্থিতির বিরুদ্ধে যদি আপনি কথা বলেন বা এখন যদি আপনি কিছু সত্য কথা বলেন, যে কেউ বলবে আসলে এরা আওয়ামী লীগের দালাল। যারা আমাকে সরাসরি চেনেন, এরকম অনেক লোক আছেন যারা আমার এই ভিডিওটা দেখেন, কমেন্ট করেন, তাই আমি জানি যে অনেকেই আমাকে যারা কাছ থেকে চিনেন তারাও কিন্তু আমার ভিডিও দেখেন। এখন অনেকেই আছে আমাকে যারা সরাসরি চিনে না, এই লোকগুলো আসলে আমাকে অনেকে ফ্যাসিবাদের দালাল বা আওয়ামী লীগের দালাল এই জাতীয় অনেক কথা বলেন। এটা ঠিক আছে, কারণ যারা আমাকে সত্যিকার অর্থে চিনে না এরা আমার যে কোনো ভিডিও দেখে আসলে যে কোনো কিছু বলতে পারে। এখন যারা আমাকে চিনেন তারা কিন্তু ভালোভাবে জানেন যে আমি আসলে কে, কি দল করি বা কোন দল করি বা আমি কীরকম লোক, এটা প্রত্যেকেই জানেন। শেখ হাসিনার ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে বা তার ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর ভেঙে ফেলা হয়েছে, এতটুকু ঠিক আছে। এটাকে আসলে আপনি অনেক কিছু বলে বা অনেক সাফাই গিয়ে আসলে এটাকে আপনি নিজের মতো করে আপনি ব্যাখ্যা করতে পারবেন যে শেখ হাসিনা আসলে সেটাকে উস্কে দিয়েছে। বাস্তবিক অর্থে এই মুহূর্তে আমিও মনে করি যে শেখ হাসিনা এই ভিডিও বক্তব্যটা দেওয়াটা উচিত হয়নি, এবং যেহেতু ভিডিও বক্তব্য দেওয়ার আগে বলাই হয়েছিল যে এই বক্তব্য দিলে ধানমন্ডিতে আক্রমণ করা হবে, এখন এরপরেও শেখ হাসিনা কেন বক্তব্য দিয়েছেন সেটা তিনি ভালো জানেন। কিন্তু ওই ঘটনার পর এখন যেগুলো হচ্ছে এগুলোকে আপনি কিভাবে দেখবেন? প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর আসলে ভাঙচুর করা হচ্ছে, বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। তারপর যেই কর্মকাণ্ডগুলো এখন ঘটতেছে এগুলোকে আপনি কিভাবে বৈধতা দেবেন বা কোন যুক্তিতে আপনারা বৈধতা দেবেন? যারা আমাকে ভালোভাবে চেনেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু কমেন্ট করবেন যে আসলে আমি আওয়ামী লীগ করি কিনা। যারা আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন বা জামাত করেন, জাতীয় পার্টি যেই দলে করেন না কেন, আমি আসলে অত্যন্ত ব্যথিত একটা কারণে। এই যে আমি আমার এলাকার কথা বলি, আমার বাড়ি কিন্তু হাতিয়া, জেলা নোয়াখালী, নোয়াখালী ৬ আসন। এই হাতিয়ার এমপি মোহাম্মদ আলী গতকাল রাতে তার বাড়ি ঘেরাও করে তার বাড়ির লুটপাট চালায় এবং তার সেই বাড়ি থেকে অনেক কিছু নাকি উদ্ধার করা হয়েছে, সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখলাম, এবং তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এরপর হাতিয়াতে যারা বসবাস করেন তারা অবশ্যই জানেন যে এই যে তার কয়েকটা ট্রলার আছে এবং যেটা দিয়ে আসলে হাতিয়া টু নোয়াখালী আসলে মানুষ পারাপার হয়, আর স্পিড বোট আছে। এই স্পিড বোট এবং ট্রলারগুলো আপনারা সবগুলো পুড়িয়ে দিলেন কেন? আপনারা এই ট্রলার এবং স্পিড বোটগুলো কেন পোড়াবেন? এগুলো কিন্তু কোটি কোটি টাকার সম্পত্তি। যদি মনে করেন এই সম্পদগুলো মোহাম্মদ আলীর অবৈধ, তাহলে সেটা আপনারা দখল করে নিয়ে যান, সেটা ব্যবহার করেন, মানুষের কাজে লাগান, প্রয়োজনে ফ্রিতে মানুষ পারাপার করেন, সেটা করতে পারতেন। কিন্তু এটা তো রাষ্ট্রের সম্পদ, আপনারা সেটাও ধ্বংস করলেন। এবার আসি যে মোহাম্মদ আলীর বাড়ি ঘরে আপনারা আগুন লাগাচ্ছেন, তার অনেক সমালোচনা করা যায়। মোহাম্মদ আলীকে হাতিয়ার মানুষ কি কি কারণে ঘৃণা করে? সে জোরপূর্বক ভোট কারচুপি করে ক্ষমতায় ছিল, এতটুকু, এবং সে দুর্নীতি করেছে। আমি অস্বীকার করতেছি না যে মোহাম্মদ আলী দুর্নীতি করেনি, জঘন্যতম দুর্নীতি করেছে। হাতিয়ার মানুষ এক প্রকার তার কাছে জিম্মি অবস্থায় ছিল, যেমন সরকারি সিটাক বন্ধ করে তার যেই ট্রলারগুলো ছিল, তার যে স্পিড বোটগুলো ছিল, এগুলো পরিচালনা করেছে বিভিন্ন সময়। এবং আপনারা বলতে পারেন যে হাতিয়ার যে রাস্তাঘাট, এগুলো আওয়ামী লীগ সরকারের আমলে অন্যান্য দিকে যেরকম উন্নয়ন হয়েছে সেরকম হয়নি। কিন্তু আমার নিজের চোখে দেখা, নিজের এলাকা, এই মোহাম্মদ আলী সাহেব যখন কোনো সভা করতেন বা কোনো রকম তার দলীয় কোনো অনুষ্ঠান করতেন, সেই অনুষ্ঠানে এই যে প্রথম সারিতে যে চেয়ারগুলোতে বসে থাকতো, এগুলো ম্যাক্সিমাম বিএনপি এবং জামাতের নেতারা কিন্তু সেখানে বসে থাকতো, ইসলামী আন্দোলনের নেতারাও বসে থাকতো। মানে মোট কথা হচ্ছে হাতিয়াতে
মোহাম্মদ আলী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল আসলে অবশিষ্ট ছিল না। এটা আপনাদের ব্যর্থতা। আপনারা তো তার অনুষ্ঠানে গিয়ে বসে থাকতেন। কয়টা ছবি দেখাবো? হাতিয়ার যতগুলো নেতা রয়েছে, যে কোনো দলের নেতা, বিএনপি হোক, জামাত হোক বা অন্যান্য দল হোক, সবাই কিন্তু সেখানে বসে থাকতো তার অনুষ্ঠানে। এখন মোহাম্মদ আলীর আমলে যারা আসলে এখন মোহাম্মদ আলীর বাড়িঘরে আসলে অগ্নিসংযোগ করছেন, তার এই সব কিছু আপনারা পুরো ছাই করে দিচ্ছেন, বলেন তো হাতিয়াতে মোহাম্মদ আলী কোন বিএনপির নেতার জমি দখল করেছে? বা মোহাম্মদ আলীর লোক কোন বিএনপি নেতার জমি দখল করেছে? কারো বাড়ি দখল করেছে? যারা হাতিয়ার আছেন, আমিও হাতিয়ার, আপনারাও হাতিয়ার, আপনারা কমেন্ট করে জানান তো। যারা বিএনপি করেন বা এই কর্মকাণ্ডে যারা যুক্ত আছেন, তারা বলেন তো যে এই কর্মকাণ্ডগুলো যে আপনারা করতেছেন, আপনারা কোন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন? কি করেছে মোহাম্মদ আলী? আপনাদের উপরে কি নির্যাতনটা চালিয়েছে? মোহাম্মদ আলীর অনেক আত্মীয় স্বজন হাতিয়াতে রয়েছে। হাতিয়ার মানুষ মোহাম্মদ আলীর আত্মীয় স্বজনদেরকে ভালোভাবে চিনেও না। এমনকি হাতিয়াতে মোহাম্মদ আলীর কোনো আত্মীয় স্বজন কারোর সাথে মোহাম্মদ আলীর আত্মীয় এই হিসেবে কখনো ক্ষমতার অপব্যবহার করেছে একটা সিঙ্গেল প্রমাণ দেখাতে পারবেন? বা সে তার আত্মীয় স্বজনকে প্রশ্রয় দিয়েছে, তার আত্মীয় স্বজনরা এই হাতিয়ার মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, একটা সিঙ্গেল প্রমাণও দেখাতে পারবেন না। এমনকি এই হাতিয়াতে যে কোনো দলেরই হোক, মোহাম্মদ আলীর কাছে যদি তার নেতাকর্মীদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ নেওয়া হতো আর এটা যদি সত্য হতো, মোহাম্মদ আলী সরাসরি ওপেনলি সবার সামনে জুতা খুলে সে তার নেতাকর্মীদেরকে পিটাতো। মোহাম্মদ আলীকে আপনি দুর্নীতিবাজ বলেন, চাঁদাবাজ বলেন, রংবাজ বলেন, সন্ত্রাসী বলেন, যা ইচ্ছা তা বলতে পারেন। আমিও মনে করি তার এই 2008 সাল থেকে বা 2009 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত সে যে কর্মগুলো করেছে, এই কর্মগুলো আসলে একজন নেতা হিসেবে তার সাথে মানায় না, এবং এটা কোনো এমপি এটা করতে পারে না, আমি মানি। কিন্তু তাকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নিয়েছে এবং সে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী সে বিচারের মুখোমুখি আছে। তাহলে কেন তার বাড়িতে এখন আগুন ধরাতে হবে? তাহলে সে কি করেছে? এখন তার যে ব্যবসাগুলো রয়েছে বা তার যেই ব্যবসায়িক ট্রলার স্পিড বোটগুলো রয়েছে, আপনারা এগুলোকে জ্বালিয়ে দিলেন, এমনকি তার বাড়িতে আগুন ধরিয়ে দিলেন। এগুলো কেন করছেন? এগুলো করার কারণে কি আসলে আপনারা মনে করছেন যে এটা দেশের জন্য, জাতির জন্য ভালো? আর এগুলো বললে আপনারা বলেন যে আমরা ফেসিবাদের পক্ষে কথা বলছি। এই যে জিনিসগুলো করা হচ্ছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করছেন, লুটপাট চালাচ্ছেন, আসলে অনেকে রাগের বশবর্তী হয়ে করছেন, আমি মানি। আওয়ামী লীগ এই যে 15 বছরে যে কর্মকাণ্ডগুলো করেছে, এই কর্মকাণ্ডে অনেকেই আসলে রাগ করতে পারেন। কারা রাগ করবেন? এখন এই কাজগুলো যারা করেন, কাদের অধিকার রয়েছে এই কাজগুলো করার? শুধুমাত্র তাদেরও অধিকার রয়েছে যারা বিগত আওয়ামী লীগের সময় নির্যাতিত হয়েছেন। এখন বাংলাদেশে যদি আওয়ামী লীগের হাতে নির্যাতিত লোকদের মধ্যে আপনি যদি এই মানুষগুলোকে হিসাব করেন, তাহলে জামাতের যে নেতাদেরকে আসলে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে, এই লোকগুলোর সন্তানরা এই কাজগুলো করলে ঠিক ছিল। যদি দেলোয়ার হোসেন সাইদের ছেলে করতো, শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলেরা করতো, মতিউর রহমান নিজামের ছেলেরা যদি করতো, অথবা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে যদি এই কাজগুলো করতো, তাদের নেতৃত্বে যদি করা হতো, এগুলো ঠিক আছে। এবং আওয়ামী লীগের সময় যেসব লোকগুলো আসলে গুম হয়েছে, খুন হয়েছে, এই লোকগুলো যদি নির্দিষ্ট ব্যক্তির উপরে করতো, তাদেরকে যারা ক্ষতি করেছে তাদের উপরে যদি করতো, এটা ঠিক আছে। কিন্তু আপনারা এভারেজ বাস বিচার না করে এই যে বাড়িঘরে আগুন দিচ্ছেন, লুটপাট চালাচ্ছেন, এতে আসলে কি হচ্ছে সেটা একটু ভেবে দেখেছেন যে এর রিয়েকশনটা সাধারণ মানুষ কিভাবে দেবে, বা সাধারণ মানুষ আপনাদেরকে কি মনে করছে? এই যে ক্ষমতা, এই ক্ষমতা আসলে কতদিন থাকে? বাংলাদেশটা তো অবশ্যই একটা দিন না একটা দিন স্বাভাবিক হবে। তখন স্বাভাবিক অবস্থায় যখন যাবে, তখন কি এই কাজগুলোকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা বৈধতা কিভাবে দেবেন? একটা শ্রেণীর লোক রয়েছে, তারা রাগের বশবর্তী হয়ে আপনারা আবেগ দিয়ে কোনো কিছু বিচার বিবেচনা না করে এই কর্মগুলো করছেন। আরেকটা শ্রেণী রয়েছে যে বাংলাদেশের ধান্দাবাজ প্রকৃতির, তারা কিন্তু এই আপনাদের সাথে রয়েছে শুধুমাত্র লুটপাট চালানোর জন্য। যেমন কারো ঘরে যদি আগুন লাগে, আপনারা দেখবেন কেউ আগুন নিভানোর কাজে ব্যস্ত থাকে, আবার কেউ দেখবেন মালপত্র সরাচ্ছে, তারাও বুঝাচ্ছে যে আমরা আসলে মালগুলো রক্ষা করতেছি।
পরবর্তীতে দেখবেন এই মালগুলো কে কোথায় কিভাবে নিয়ে গেছে কেউ জানে না। মানে একটা শ্রেণী লুটপাটে ব্যস্ত থাকে। এখন যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলোতে আসলে যারা রাগের বশবর্তী হয়ে যারা আবেগ দিয়ে এই কর্মগুলো করছেন, তারা হয়তো বুঝতে পারতেছেন না এই যে আপনাদের সাথে যারা রয়েছে, যারা লুটপাটে জড়িত, এই লোকগুলো আপনাদেরকে, আপনাদের এই কর্মকে কতটা ঘৃণিত করে তুলছে, এটা আপনারা চিন্তাও করতে পারবেন না। এটা যখন আপনারা বুঝতে পারবেন তখন অনেক দেরি হয়ে যাবে। যখন এই ঘটনাগুলো ঘটতেছে ঠিক সেই সময় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যখন একটা ফেসবুক স্ট্যাটাস দিল, সেই ফেসবুক স্ট্যাটাসের নিচে আমি যে কমেন্টগুলো পড়তে গিয়ে আসলে আমি আশ্চর্য হয়ে গেলাম যে জামাত আমিরের বিপক্ষে এভাবে কেউ মানে নেগেটিভ ভাষায় কমেন্ট করে আমি এরকম লোক খুব কম দেখেছি। কিন্তু বেশিরভাগ কমেন্ট তার বিরুদ্ধে। তিনি কি বলেছেন যে কারো উস্কানিতে পা না দিয়ে কোনো রকমের যাতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করতে হয়, এতটুকুই বলেছে, আর কিছু বলেনি। কিন্তু পরবর্তীতে তিনি এই রিয়াকশন দেখে তিনি আসলে সেই জায়গা থেকে সরে আসতে চেয়েছেন। এখন আপনারা কি বলবেন যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানও আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের দালাল? বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবচাইতে বেশি নির্যাতনের শিকার কে হয়েছে? জিয়া পরিবার। এখন তারেক রহমান যদি আপনাদেরকে এগুলো থেকে শান্ত থাকার জন্য বলে বা এগুলো এই বিশৃঙ্খলতার বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে আপনারা কি তাকেও আওয়ামী লীগের দালাল বলবেন? এখন এমন একটা পরিস্থিতি যে এই যে বাড়িঘরগুলো ভাঙচুর করতেছে আওয়ামী লীগ নেতাদের, ওইখানে গিয়ে যদি কেউ গিয়ে বলে ভাই এই কাজটা ঠিক না, এটা করা উচিত না, তাকে আওয়ামী লীগের দোষর হিসেবে আখ্যায়িত করে তার উপরে চড়া হচ্ছে মানুষ। কেন রে ভাই? আওয়ামী লীগের সময় তো অন্তত এতটুকু বলা যেত। এখন তো আপনারা সেই রাস্তাও রাখতেছেন না। মানে আপনারা যা কিছু করবেন আপনাদের কোনো সমালোচনাও করা যাবে না, করলেই সে আওয়ামী লীগ হয়ে যায়, আওয়ামী লীগের দালাল হয়ে যায়। এই যে কর্মকাণ্ডগুলো করতেছেন, আপনারাই তো আওয়ামী লীগকে আসলে দাওয়াত দিয়ে ডেকে আনতেছেন বাংলাদেশে। এটা আপনারা এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দল কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় দল, আর মানুষ কিন্তু এদেরকে ভোট দিত। এখন বর্তমানে বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলের কারণে আওয়ামী লীগের জনসমর্থন কমেছে, এটা ঠিক আছে। এখন যেই 35 থেকে 40% লোক আওয়ামী লীগকে ভোট দিত, এই লোকগুলো এই ঘটনাগুলো দেখে যদি তারা মনে করে আওয়ামী লীগে ভালো ছিল, রাগের বশবর্তী হয়ে যদি তারা আওয়ামী লীগকে ভবিষ্যতে ভোট দেয়, তাহলে কি আওয়ামী লীগ আপনাদের এই কর্মকাণ্ডগুলোর বিচার করবে না? এখন আপনারা যে কর্মগুলো করেন, এই কর্মগুলো আসলে সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে আপনারা সেটাও তো বুঝতে হবে, দেখতে হবে। কারণ আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, যারা খারাপ কাজ করেছে আপনি তাদেরকে আইনের আওতায় নিয়ে যান, আইন তাদেরকে বিচার করবে। আর যদি মনে করেন বাংলাদেশে কোনো আইন আদালতের দরকার নেই, তাহলে ঠিক আছে, আপনারা যা কিছু করতেছেন সব ঠিক আছে। সম্মানিত দর্শক, আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।